ওকে, চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে দারুণ একটা স্বাগত জানাচ্ছি। আমরা আজ মাই মাস্টার ইজ সুপার রিচের ২৬ নম্বর পর্বটার একেবারে আদ্যপান্ত ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। ক্যালটিভেশনের গোপন রহস্য, অদ্ভুত সব নিয়ম আর চরিত্রগুলোর মধ্যকার দারুণ সব ইকুয়েশন নিয়ে আজকে আলোচনা হবে। আজকের এজেন্ডায় কি থাকছে এক নজরে একটু দেখে নিই। প্রথমে থাকছে মাস্টার এবং পান্ডার সেই অদ্ভুত কাহিনী, এরপর সিনিয়রের সন্দেহ, দ্রুত লেভেল আপ করার গোপন রহস্য, ইনার ডিমন থেকে বাঁচার উপায়, আর সবশেষে পাহাড়ের চূড়ার সেই জমজমাট সমাপ্তি। 1 নম্বর সেকশন, দ্য মাস্টার অ্যান্ড দ্য পান্ডা, এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। প্রোটাগনিস্ট তার ট্রেনিং শেষে ফিরে এসে নিজের এই বিলাসবহুল জীবন নিয়ে একটু ভাবছিল, কিন্তু সে তো আর জানত না পাহাড়ের পেছনে তার জন্য কি বিশাল এক সারপ্রাইজ অপেক্ষা করছে। এখানে এই উক্তিটা একটু খেয়াল করুন। এত সুন্দর, ধনী আর পাওয়ারফুল একজন মাস্টারের উপর নির্ভর করতে তো কোনো লজ্জাই নেই। সিরিয়াসলি, প্রোটাগনিস্ট কিন্তু কোনো রাগঢাক ছাড়াই সত্যিটা স্বীকার করে নিচ্ছে। সে দিব্যি খুশি এই ভেবে যে তার মাস্টার সব দিক থেকেই সেরা, আর এমন মাস্টারের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে তার অন্তত কোনো প্রবলেম নেই। আর এই ব্যাপারটা প্রোটাগনিস্টের কল্পনা আর বাস্তবতার যে আকাশ-পাতাল তফাৎ, সেটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মাস্টার তাকে বলে গিয়েছিল পাহাড়ের একটা দানবীয় প্রাণীকে খাওয়াতে। সে তো ভেবেছিল বাঘ, সিংহ বা বিশাল কোনো বন্য ভাল্লুক হবে, কিন্তু বাস্তবে কি পেল? একটা ছোট্ট, ভীষণ কিউট আর সারাক্ষণ কাঁদতে থাকা একটা পান্ডা। বেচারা পান্ডাকে আবার পাহাড় থেকে নামতেও বারণ করা হয়েছিল। ব্যাপারটা একেবারে হিলারিয়াস, তাই না? আর এই পান্ডার খাবারের মেনু শুনলে তো আপনারা আরও অবাক হবেন। ঘাস পাতা নয়, তার চাই চিকেন কোরমা, মাটন, একদম মালাই মারা লস্যি, আলুর সবজি, সাথে একটু জিরা, আর শেষ পাতে ডেজার্ট হিসেবে গোলাপ জামুন। মানে একবার ভাবুন তো, ফ্যান্টাসি দুনিয়ার একটা জাদুকরী প্রাণী একেবারে আমাদের পিওর দেশি খাবারের জন্য পাগল। এই অদ্ভুত ডিমান্ডগুলোই কিন্তু এই পর্বটাকে এতটা মজার করে তুলেছে। নাম্বার 2, সিনিয়র্স সাসপিশন অ্যান্ড কাল্টিভেশন, আ ক্ল্যাশ অফ লেভেলস। 3 দিন পর প্রোটাগনিস্ট যখন স্পেস রিংটা রিসিভ করতে যায়, ঠিক তখনই লাল চুলের সেই সিনিয়রের সাথে তার দেখা হয়ে যায়, আর এখান থেকেই শুরু হয় নতুন দ্বন্দ্ব। এই সিনিয়র কিন্তু নিজের ব্যাপারে বেশ কনফিডেন্ট। সে তার পাওয়া স্পিরিট স্টোনগুলো কাজে লাগিয়ে সাকসেসফুলি নিজের লেভেল আপ করে ফেলেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এত বছর পরেও তার একটাই জিদ, তাকে প্রোটাগনিস্টের শিষ্য হতেই হবে। এই মেয়েটার ডেডিকেশন আসলেই মানতে হবে। কিন্তু এই দুজনের লেভেলের ফারাকটা দেখলে বুঝতে পারবেন আসল টুইস্টটা কোথায়। সিনিয়র ভাবছে সে মিডিয়াম ট্রিবিউলেশন স্টেজে পৌঁছে বিশাল কিছু একটা করে ফেলেছে, কিন্তু যখন সে জানতে পারল যে প্রোটাগনিস্ট অলরেডি পিক ট্রিবিউলেশন স্টেজে বসে আছে, মানে তার চেয়ে যোজন যোজন এগিয়ে, তখন তো তার আক্ষরিক অর্থেই মাথায় হাত। এই বিশাল শক্তির পার্থক্য সিনিয়রের ইগোতে মারাত্মক একটা ধাক্কা দেয়। এবার আসি 3 নম্বরে, দ্য সিক্রেট টু র্যাপিড লেভেলিং, হার্ডওয়ার্ক অর ডুও কাল্টিভেশন। এত কম সময়ে এত বড় লেভেল জাম্প, সিনিয়রের মাথায় তো ঘুরপাক খাচ্ছে। এটা কিভাবে সম্ভব? শুধুই কি প্রোটাগনিস্টের কঠোর পরিশ্রম, নাকি এর পেছনে অন্য কোনো গোপন রহস্য আছে? একটু টাইমলাইনটার দিকে তাকালেই ব্যাপারটা ক্লিয়ার হবে। মাত্র 1 বছর আগে সে ছিল ইন্টিগ্রেশন মিডিয়াম স্টেজে, কয়েক মাস পরেই সে চলে যায় মহায়ানা স্টেজে, আর এখন একেবারে পিক ট্রিবিউলেশন স্টেজ। মানে মাত্র 1 বছরের মধ্যে এতগুলো ধাপ পার হওয়া কার্যত অসম্ভব একটা ব্যাপার। তাই সিনিয়রের সন্দেহ হওয়াটা কিন্তু একদমই লজিক্যাল। আর এই লজিক থেকেই সিনিয়র এক মারাত্মক অভিযোগ করে বসে। সে ধারণা করে প্রোটাগনিস্ট হয়তো ডুও কাল্টিভেশন বা ফার্নেস মেথড ইউজ করেছে। এটা ফ্যান্টাসি লোরের এমন একটা টেকনিক যেখানে একজন কাল্টিভেটর তার পার্টনারের, যাকে ফার্নেস বলা হয়, শক্তি শুষে নিয়ে নিজের পাওয়ার অবিশ্বাস্যভাবে বাড়িয়ে নেয়। সিনিয়রের তো বদ্ধমূল ধারণা প্রোটাগনিস্টের সাথে থাকা মেয়েটিকে সে ঠিক এভাবেই ব্যবহার করেছে। কিন্তু প্রোটাগনিস্টের ডিফেন্সটা শুনুন। সে একদম সলিড লজিক দিয়ে এটা খণ্ডন করে দেয়। সে জানায় এই ফার্নেস টেকনিকটা জীবনে মাত্র একবারই ব্যবহার করা যায়, আর এটার ফুল পোটেনশিয়াল কাজে লাগাতে হলে সেটাকে একদম পিক হিউম্যান ইমমর্টাল স্টেজের জন্য বাঁচিয়ে রাখতে হয়। এখন এটা ব্যবহার করার মানে হলো পুরোটাই ওয়েস্টেজ। তার মানে দাঁড়াচ্ছে তার এই বর্তমান লেভেল আপ সম্পূর্ণটাই তার নিজের খাটনির রেজাল্ট। এখানে কোনো শর্টকাট নেই। 4 নম্বর সেকশন, এসকেপিং দি ইনার ডিমন্স, দি সেকুলার ওয়ার্ল্ড। এই অংশে এসে আমরা গল্পের বেশ ডিপ কিছু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারি, যেখানে সিনিয়র তার কাল্টিভেশনের পরবর্তী ধাপ নিয়ে কথা বলে। এই ইনার ডেমন কনসেপ্টটা কিন্তু সাংঘাতিক। এগুলো কোনো রক্তমাংসের দানব নয়, এগুলো মূলত একজন কাল্টিভেটরের মনের ভেতরের ভয়, ট্রমা বা আধ্যাত্মিক বাধা। হেভেনলি ট্রিবিউলেশন বা স্বর্গীয় বজ্রপাতের পরীক্ষার সময় এই বাধাগুলোই সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেয়। 100 বছর আগে তাদেরই এক সিনিয়র এই ইনার ডেমনকে হারাতে না পেরে মারা গিয়েছিল। এটা এতটাই মারাত্মক যে এটা জয় করতে না পারলে সোজা ডেথ কনফার্ম। তো এই ডেডলি ইনার ডেমন থেকে বাঁচার উপায় কি?
স্টেপগুলো খুব সিম্পল কিন্তু কঠিন। প্রথমত নিজের চেনা জগৎ বা সেক্টর ছাড়তে হবে। তারপর সাধারণ মানুষের দুনিয়া বা সেকুলার ওয়ার্ল্ডে এন্ট্রি নিতে হবে। সেখানে একেবারে সাধারণ নশ্বর মানুষদের মতো বাঁচতে হবে। এই অভিজ্ঞতার মাধ্যমে মূলত মনকে এতটাই শক্ত করা হয় যাতে বজ্রপাতের ওই চরম মুহূর্তে ইনার ডেমন আর কাবু করতে না পারে। 5 নম্বর, র্যাপিং আপ অ্যাট দ্য পিক, মেইডেন্স অ্যান্ড প্রিন্সেসেস। এত সব সিরিয়াস কথাবার্তার পর আমরা ফিরে আসছি সেই পাহাড়ের চূড়ায়। তবে এখানে এখন অন্য লেভেলের ড্রামা চলছে। এখানে ঘটনাগুলো খুব দ্রুত ঘটছে। প্রোটাগনিস্ট ফিরে এসেই তার কাজের মেয়ে ওয়াংয়ের ওপর একটু বসের মতো ভাব নিচ্ছে, আর ওয়াংও ঝাড়ু দিতে দিতে তাকে কড়া সব রিয়াকশন দিচ্ছে। এর মধ্যেই এন্ট্রি নেয় প্রিন্সেস ফ্যাং। সে এসে প্রোটাগনিস্টকে তো একেবারে আনন্দে ভাসিয়ে দিচ্ছে, কারণ তার ইনফ্লুয়েন্সেই নাকি ফ্যাং এখন কোর ডিসাইপল হতে পেরেছে। আর আড়াল থেকে এই সব কিছু শুনছে ওয়াং। এত সব ভিজিটর আর মেয়েদের আনাগোনা দেখে ওয়াংয়ের যে কি মারাত্মক জেলাসি হচ্ছে সেটা তার চেহারাই বলে দিচ্ছিল। এখন এই পুরো ব্যাপারটা থেকে একটা বিশাল প্রশ্ন থেকেই যাচ্ছে। মাথার ওপর ওই ইনার ড্যামন আর মৃত্যুর মতো একটা ঝুঁকি ঝুলছে। তো প্রোটাগনিস্ট কি সত্যি তার এই সুপার রিচ মাস্টারের আরামদায়ক জীবনটা ছেড়ে দিয়ে সাধারণ মানুষদের মতো বাঁচতে আগামী পর্বে সেকুলার ওয়ার্ল্ডে পা রাখবে? আপনাদের কি মনে হয়? এই উত্তরের জন্য আমাদের পরের পর্বের অপেক্ষায় থাকতে হবে। আজকের মতো এই অ্যানালিসিস এখানেই শেষ করছি। দারুণ সব আপডেট নিয়ে খুব জলদি আবারও কথা হবে।